আপনি শুনছেন আজকের পত্রিকা চ্যানেলের খবর। আজ জানবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দিই আজকের সংবাদ শিরোনাম। বাংলা জিততে লড়াই চালিয়ে যেতে হবে। দিল্লির বৈঠকে বঙ্গ সাংসদের টার্গেট বেঁধে দিলেন মোদি। এসআইআর অমিত শাহের চালাকি, বাংলা দখলের লোভ, মালদহ থেকে কেন্দ্রকে তীব্র আক্রমণ, ওয়াকফ সম্পত্তি নিয়ে বার্তা মমতার। আইন শৃঙ্খলার অবনতি হলে হুমায়ুনকে আগাম গ্রেফতারির নির্দেশ, রাজ্যকে চিঠি রাজ্যপালের। রাজ্যপাল এখতিয়ারের বাইরে কথা বলছেন, প্রিভেন্টিভ অ্যারেস্টের প্রসঙ্গে ক্ষোভে ফেটে পড়লেন হুমায়ুন। মুখ্যমন্ত্রীর সভায় ডাক পেলেন বিতর্কিত হুমায়ুন, যাকে গ্রেফতারের নির্দেশ পাঠিয়েছিলেন রাজ্যপাল। আমি চেয়েছিলাম পুরো সিস্টেমকে বিসর্জন দিতে। হাইকোর্টের রায়ের পর অভিজিৎ কি হতাশ? এই রায় দুর্ভাগ্যজনক। ৩২,০০০ চাকরি বাতিল মামলার নির্দেশ শুনে বললেন বিকাশ। লক্ষ্মীর ভান্ডার নিয়ে মমতার বাড়াই, বিজেপি ক্ষমতায় এলে ১ টাকা হলেও বেশি দেবে, ঘোষণা শ্রমিকের। প্রজেনিং ম্যাপিং কি? ফর্ম ডিজিটাইজেশনের পর কোন তাজ্জব তথ্যে এখন মাথা ব্যথা কমিশনের? পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য বিরাট সুবিধা, মাত্র ২৪ ঘন্টায় মিলবে ডিজিটাল সার্টিফিকেট। জেনে নিন আবেদনের সহজ পদ্ধতি। ওয়াকফ সংশোধনী আইনের দায় বিজেপির, রাজ্য কারোর সম্পত্তি স্পর্শ করতে দেবে না, বললেন মমতা। কেন্দ্রের কাছে বকেয়া অর্থের দাবি, সংসদ চত্বরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। এসআইআর চলাকালীন আগুনে অভিযোগে উত্তাল বাংলা, শুভেন্দুর ভয়ঙ্কর অভিযোগে রাজ্য রাজনীতি তোলপাড়। নির্বাচন কমিশনের মৃত ভোটার শূন্য, বুথের সংখ্যা কমে ২৯, শুরুতেই ছিল ২,২০৮টি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য কি আদালত অবমাননা? আইন কি বলছে? মুখ খুললেন হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি। মামার বিরুদ্ধে নাবালিকা ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ, বনগাঁয় গ্রেপ্তার অভিযুক্ত। বনগাঁয় গরু পাচার চক্রে যুক্ত থাকার অপরাধে গ্রেপ্তার বিজেপি নেতা। ডিসেম্বরেই রাজ্যে আসতে চলেছে মোদি, কবে কোথায় সভা জেনে নিন। সঞ্চারসাথী অ্যাপের বাধ্যতামূলক প্রি ইনস্টলেশনের নির্দেশ বাতিল কেন্দ্রের। ছত্তিশগড়ে মাত্রবাদী বিরোধী অভিযান, নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের। তুঙ্গে হেমন্তের জোট বদলের জল্পনা, কোন শর্তে বিজেপির হাত ধরতে পারেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী? বিতর্কেই লক্ষ্মী লাভ, বিরোধীদের আপত্তি উড়িয়ে ১০ গুণ বাড়ল সঞ্চারসাথী অ্যাপের ডাউনলোড। ঝোপ থেকে উদ্ধার নাবালকের বাক্সবন্দি দেহ, উত্তরপ্রদেশে তীব্র চাঞ্চল্য। তীব্র শীতের আগমনী, দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ নামবে ৪ ডিগ্রি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া কার্যত ভোটের বাদ্যি বাজিয়ে দিয়েছে। এই আবহে আজ বুধবার দিল্লির বৈঠকে বঙ্গ সাংসদের টার্গেট বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বার্তা, ভোটে জেতা নিশ্চিত করতে বাংলায় লড়াই চালিয়ে যেতে হবে। যেভাবে বিজেপি বাংলায় সরকার ও তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে উন্নতি করেছে, সেই কাজ চালিয়ে যেতে হবে। তিনি বলেন, আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, নির্বাচনে জয় নিশ্চিত করতে হবে। বাংলায় দলের গতি হয়েছে, সেই গতি বজায় রাখতে হবে। সূত্র মারফত খবর, বৈঠকে প্রধানমন্ত্রীর মুখে ঘুরে ফিরে এসেছে এসআইআর এর কথা। তিনি এমপিদের বলেছেন, এই প্রক্রিয়ায় ভোটার তালিকার শুদ্ধিকরণ করা হচ্ছে, সেই বিষয়টি ভোটারদের কাছে তুলে ধরতে হবে। পাশাপাশি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের বেশি করে প্রচার করতে হবে। যে প্রকল্পগুলির সুবিধা বাংলার জনগণ পাচ্ছে না, তার জন্য তৃণমূলকে দায়ী করে প্রচার করতে হবে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সেই কথা তুলে ধরার কথা বলেছেন তিনি। পাশাপাশি বুথ লেভেল সংগঠনে আরও বেশি জোর দেওয়ার কথাও বলেছেন তিনি। বৈঠকের পর দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, নির্বাচনের জন্য আমাদের নেতৃত্ব কাজ করেছে। বাংলায় আমরা বুথ লেভেলে বৈঠক শুরু করেছি। গতবার বিধানসভা নির্বাচনের সময় আমাদের কাছে পুরো সম্ভাবনা ছিল, কিন্তু বুথ লেভেলে কিছু ভুল হয়েছিল। সেই ভুল আমরা এবার আর করব না। দেখবেন আমাদের বড় বড় নেতারা এবার বুথে গিয়ে বৈঠক করবেন। জানা গিয়েছে, ৪৫ থেকে ৫০ মিনিটের এই বঙ্গ বিজেপির লোকসভা ও রাজ্যসভার সাংসদরা উপস্থিত ছিলেন। সেখানে খগেন মুর্মুর ওপর হামলা নিয়ে প্রধানমন্ত্রী খবর নিয়েছে বলেও জানা গিয়েছে।
নবান্ন থেকে একদিন আগেই তৃণমূল সরকারের ১৫ বছরের কাজের খতিয়ান তুলে ধরার পর এবার মালদহের গাজলের সভা থেকে সেই প্রকল্পের সুবিধা রাজ্যবাসী কিভাবে পাচ্ছেন তা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে রাজ্যের টাকা আটকে রাখার জন্য তিনি ফের কেন্দ্রকে আক্রমণ করেন। সভা থেকে এসআইআর প্রক্রিয়া এবং ওয়াকফ সম্পত্তি সংশোধনী আইন নিয়েও কঠোর বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। অমিত শাহকে আক্রমণ ও চালাকির রাজনীতি। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি নিশানা করেন মমতা। তিনি এসআইআর প্রক্রিয়াকে চালাকি বলে অভিহিত করেন। মুখ্যমন্ত্রী বলেন, এটা অমিত শাহের চালাকি। ভোট ফেব্রুয়ারিতে ঘোষণা হবে, তার ৩ মাস আগে থেকে এসআইআর শুরু করেছে। এসআইআর না মানলে নির্বাচন বন্ধ করে দাও আর সরকার ফেলে দাও, তা না হলে এসআইআর করে দাও। এই চালাকি করছে। চালাকির দ্বারা মহৎ কাজ হয় না। হ্যাংলার দল। বাংলাকে দখল করার খুব লোভ। গণতন্ত্রের মাধ্যমে করো। এসআইআর নিয়ে আশ্বাস ও পাহারাদার মমতা। ভোটার তালিকা সংশোধনীর এই প্রক্রিয়া নিয়ে রাজ্যবাসীকে আশ্বস্ত করেন মমতা। তিনি বলেন, এসআইআর ফর্ম ফিল আপ করুন, হেয়ারিংয়ে যান, না হলে নাম কেটে দেবে। তিনি ঘোষণা করেন, ১২ই ডিসেম্বর থেকে ব্লকে ব্লকে তৃণমূলের মে আই প্লে উই ক্যাম্প শুরু হবে, যা সবাইকে এসআইআর প্রক্রিয়ায় সাহায্য করবে। সবচেয়ে বড় আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, কাউকে পুশব্যাক করা হবে না। আমি থাকতে কারোর গায়ে হাত দিতে দেব না। আমি আপনাদের পাহারাদার। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, এসআইআর করে তোমরা নিজেদের কবর খুঁড়ছ। আমাকে হিন্দুত্ব শেখাতে এসো না। বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, আমাকে হিন্দুত্ব শেখাতে এসো না। আমি বলে দিলাম, আমিও হিন্দুত্ব জানি। জগন্নাথ ধাম আমরাই করেছি, তোমরা কি করেছো? তোমাদের ধর্মের মূল কথা আসল ধর্মকে ভুলিয়ে দাও। তিনি বিজেপিকে দুর্নীতিগ্রস্ত পার্টি বলেও আক্রমণ করেন এবং হুঙ্কার দেন, রক্ত দেব, বাংলাকে ভাগ করতে দেব না। ওয়াকফ সম্পত্তি নিয়ে অবস্থান স্পষ্ট। কয়েকদিন আগে ওয়াকফ সংশোধনী আইন মেনে কেন্দ্রীয় পোর্টালে ওয়াকফ সম্পত্তি আপলোডের জন্য রাজ্য সরকার জেলাগুলিকে নির্দেশ দেওয়ায় গুঞ্জন শুরু হয়েছিল। এদিন মমতা সেই বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে দেন। তিনি বলেন, ওয়াকফ আইন কেন্দ্র এনেছে এবং তারা এর বিরোধিতা করে সুপ্রিম কোর্টেও মামলা করেছিলেন। তিনি আশ্বাস দেন, আমরা যতদিন আছি এইসব জায়গায় কাউকে হাত দিতে দেব না। আপনারা বিশ্বাস রাখবেন, হিন্দু হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, ধর্মীয় স্থানে হাত দিতে দেব না। আমি সব ধর্মকেই ভালোবাসি। কিছুতেই বাগিয়ে আনা যাচ্ছে না হুমায়ুন কবিরকে। আক্রমণের ধার যেন আরও বেড়েই চলেছে। পারদ চড়েছে মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে। এরই মধ্যে এবার নড়েচড়ে বসলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। হুমায়ুন কবিরের মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যে যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি হয় তাহলে করতে হবে পদক্ষেপ। প্রিভেন্টিভ অ্যারেস্টের নির্দেশ দিলেন রাজ্যপাল। ইতিমধ্যে এ বিষয়ে রাজ্য সরকারকে চিঠিও দিয়েছেন বলে জানা যাচ্ছে। ৬ই ডিসেম্বর বেলডাঙাতে বাবরি মসজিদের শিলান্যাস করবেন বলে জানিয়ে দিয়েছেন হুমায়ুন। তবে জমি পাওয়ার ক্ষেত্রে প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলেছেন তিনি। বেলডাঙার এসডিপিওর বিরুদ্ধে কাজে বাধা এবং ভয় দেখানোর অভিযোগে একেবারে ক্ষোভে ফেটে পড়েছেন। একদিন আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আগুন নিয়ে খেলবেন না, পরিষ্কার করে সতর্ক করছি মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনকে। এরপরই এসডিপিও উত্তম গড়াইয়ের উদ্দেশ্যে বলেন, হুমায়ুন কবিরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না। যেদিন আপনার কলার ধরে নেব সেদিন আপনার কলার ছাড়িয়ে নিয়ে যাওয়ার লোক থাকবে না। এখানেই শেষ নয়, প্রশাসনের বিরুদ্ধে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কর্তাদের আরএসএস এর দালাল বলেও কটাক্ষ করেন তিনি। সাফ বলেন, মুসলমানরা ভোট দিয়ে আপনাদের নির্বাচিত করবে আর আপনারা আরএসএস এর দালালি করবেন? আমার চ্যালেঞ্জ, ৬ তারিখে রেজিনগর থেকে বহরমপুর পর্যন্ত জাতীয় সড়ক আমার দখলে থাকবে, মুসলমানদের দখলে থাকবে। তার এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে চাপানউতর তৈরি হয়েছে রাজনৈতিক মহলেও। এরই মধ্যে বড়সড় নির্দেশ দিতে দেখা গেল সিভি আনন্দ বোসকে। তার সাফ বক্তব্য, হুমায়ুনের পদক্ষেপে কথায় যদি রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হয় তাহলে তাকে আগাম গ্রেফতার করতে হবে। রাজ্য যদি ব্যবস্থা না নেয় তাহলে রাজ্যপাল নিজে পদক্ষেপ নেবে। বিজেপি নেতা সজল ঘোষ যদিও তৃণমূলের বিরুদ্ধে বলেছেন, যেটা হুমায়ুন কবির করছেন সেটা অত্যন্ত বিপজ্জনক খেলা। মুসলিম ভোট জড়ো করার এই যে জঘন্য রাজনীতি, সেটা তৃণমূল কতটা নগ্নভাবে করে সেটা দেখার জন্য আপনাদের তৃণমূল কংগ্রেসকে দেখতে হবে। বিজেপি বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইন এনেছে, তবে এ রাজ্যের সরকার কারোর সম্পদ স্পর্শ করতে দেবে না। ধর্মভিত্তিক রাজনীতিতে তিনি বিশ্বাসী নন বলে উল্লেখ করে আজ মালদহ থেকে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী কিছু সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ধর্মের নামে বিভেদ তৈরির চেষ্টার অভিযোগ করেন। তিনি বলেন, ওয়াকফ সংশোধনী আইন বিজেপি তৈরি করেছে, আমরা নই। এটি আমরা আনিনি।
এর বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব পাশ করে সুপ্রিম কোর্টেও গিয়েছিলাম। আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না, সব ধর্মকে ভালোবাসি। তার মন্তব্য এমন সময় এলো যখন ওয়াকফ আইন নিয়ে রাজ্য সরকারের অবস্থান অনিশ্চিত। সম্প্রতি জেলা শাসকদের কেন্দ্রীয় পোর্টালে তথ্য আপলোড করার নির্দেশে তৃণমূল কংগ্রেসের অস্বস্তি সৃষ্টি হয়েছে। কয়েক মাস প্রতিরোধ সত্ত্বেও রাজ্য সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর জেলা শাসকদের নির্দেশ দেয় 6ই ডিসেম্বরের মধ্যে প্রায় 82,000 ওয়াকফ সম্পত্তির বিস্তারিত তথ্য কেন্দ্রীয় ইউএমআইডি পোর্টালে আপলোড করতে হবে। এই পদক্ষেপকে কার্যত আইনের প্রতি সম্মতি এবং কেন্দ্রের সময়বদ্ধ পরিপালন আবশ্যকতার স্বীকৃতি হিসেবেই দেখা হচ্ছে। উল্লেখ্য, গত এপ্রিলে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, সুতি ও ধুলিয়ানে আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলাকালে সংঘর্ষে অন্তত 3 জন নিহত হন। তখন মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন তার সরকার পশ্চিমবঙ্গে এই নতুন আইন কার্যকর করবে না। এই আপাত পিছুহটা তৃণমূলের অভ্যন্তরে অসন্তোষ বাড়িয়েছে। মন্ত্রী ও জমিয়ত উলেমায়ে হিন্দের বাংলার সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান, যদি ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়া হয় তাহলে মুসলমানরা চুপ করে থাকবে না। কেন্দ্র ও রাজ্যের পদক্ষেপের সমালোচনায় তিনি বলেন, এসি রুমে থেকে কথা বলা সহজ, কিন্তু গ্রামে গিয়ে কে বলবে যে ওয়াকফ জমি আর তাদের নয়। তিনি আরও যোগ করেন, এটা মুসলমানদের ওপর জোর করে চাপানো হচ্ছে। সিদ্দিকুল্লাহ সতর্ক করেন, সামনের সংগ্রাম দীর্ঘ ও কঠিন হবে এবং সম্প্রদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারই মন্তব্য কেন্দ্রের রাজনৈতিক চাপ, আইনি বাধ্যবাধকতা ও মূল সংখ্যালঘু ভোট ব্যাংকের উদ্বেগ সামাল দেওয়ার ক্ষেত্রে শাসক দলের চ্যালেঞ্জ তুলে ধরে। প্রতিরোধ সত্ত্বেও রাজ্য আইনটি মেনে নেওয়ায় এআইএমআইএম কলকাতায় প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে, যা আগামী বিধানসভা নির্বাচনের আগে সংখ্যালঘু রাজনীতিতে তীব্র প্রতিযোগিতা বাড়াবে। সংখ্যালঘু অধ্যুষিত মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর বার্তা অস্থিরতা মোকাবিলা ও দলের অবস্থান স্থায়ীকরণের প্রচেষ্টা। তিনি বলেন, আমরা সব ধর্মের সঙ্গে ছিলাম ও ভবিষ্যতেও থাকব। আমরা কাউকে মানুষের অধিকার কেড়ে নিতে দেব না। তিনি বলেন, তার তত্ত্বাবধানে কোনো ওয়াকফ সম্পত্তি স্পর্শ করা হবে না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি পশ্চিমবঙ্গের পরিচিত রাজনৈতিক চিত্র। তৃণমূল নিজেদের সংখ্যালঘু অধিকারের রক্ষাকর্তা হিসেবে তুলে ধরে, বিজেপি তাদের তোষণের রাজনীতির অভিযোগ করে ও এআইএমআইএম এর মতো ছোট দলগুলো ফাঁকফোকর কাজে লাগানোর চেষ্টা করে। একজন পর্যবেক্ষক মন্তব্য করেন, বিধানসভা নির্বাচন কয়েক মাস দূরে। কেন্দ্র ওয়াকফ তত্ত্বাবধানে পরিপালন ব্যবস্থা কঠোর করছে। এমন পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ক্ষমতা, জনমত ও সম্প্রদায়গত সহিংসতার ওপর আরেকটি রাজনৈতিক ছায়াযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ডিসেম্বরের শুরুতেই বঙ্গে জাঁকিয়ে বসতে চলেছে শীত। চলতি সপ্তাহের মধ্যেই রাজ্যে প্রবেশ করতে চলেছে দাপুটে শীত। আগামী 72 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের তীব্রতা বাড়বে। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। আবহাওয়া দফতরের মতে, পুরুলিয়ায় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মহানগর কলকাতাতেও শীতের আমেজ বাড়ছে। শহরের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে বলে পূর্বাভাস। সপ্তাহের শেষভাগে শীতের অনুভূতি আরও স্পষ্ট হবে। অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে শীতের রেশ ইতিমধ্যেই তীব্র। অন্যান্য জেলাগুলিতেও ঠান্ডা ক্রমশ বাড়ছে। তবে আগামী 3 দিনে উত্তরবঙ্গের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। সব মিলিয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই গোটা বাংলা জুড়ে শীতের দাপট অনুভূত হবে। খবর আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ।